মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যে হয়ে যাবে না। গৌনিয়ার কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিলখানায় প্রচন্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে জাংকুক। মুহূর্তে টি টেবিলটি ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাঁচ। সেখান থেকে গড়গড় করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটু বিচলিত দেখালো না গৌনিয়কে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবে না। জিন আঁচলে মুখ বুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই, আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। জাংকুক নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে তাদের নামে সাইন করিয়েছেন আপনি দাদা ভাই। নড়েচড়ে বসে গৌনিয়, যেন সে এই জবাবেরই অপেক্ষায় ছিল। ধবধবে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি, চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা জাংকুকের সামনে তুলে ধরে বলে, এটা তোমাদের কাবিনের কাগজ। এখানে স্পষ্ট তুমি। বাকিটা শেষ করতে পারে না গৌনিয়। জাংকুক কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় গৌনিয়, শক্ত কণ্ঠে বলে, জাংকুক কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। জাংকুক কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। গৌনিয়র চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না সে আমার বউ, ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে গৌনিয় রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছেই রাখবো, তোমার বউয়ের পরিচয়ে। ঝামেলা চুকাতে দেবো না, মানতেই হবে তোমার। বিয়েটা ছেলে খেলা নয়। জাংকুকও দাঁড়িয়ে পড়ে দাদার থেকেও দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমিই বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে, দরজা খোলা আছে। ব্যাস, জিয়ন জাংকুক বড় বড় পা ফেলে বেরিয়ে যায় জিয়ন বাড়ির চৌকাঠ পেরিয়ে। একবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত জিনের কন্দনরত মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। জাংকুক চোখের আড়াল হতেই গমিও ধপ করে বসে পড়ে সোফায়, এক হাত চোখের উপর রেখে হুহু করে কেঁদে ওঠে। কলিজাখানা তার পড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরা নাতি। ছেলে গত হয়েছেন 15 বছর হবে, তখন জাংকুকের বয়স ছিল 10 বছর। সেই থেকে গমিও দুই হাতে আগলে রেখেছেন জাংকুক আর তার মা জিনকে। কখনোই এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি। চাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র বড় ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকা শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। মেজ ছেলে এবং ছোট ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে শ্বশুরের হাত দুটো মুঠোয় ধরে অনন্য স্বরে বলে, বাবা জাংকুককে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। গমিও জিনের মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেই দিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যি কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর চলে গেল। জাংকুকের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। গমিও আর বেঁচে নেই। জাংকুককে হারানোর শোকে বছর 2 পরেই পরলোক গমন করেছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগে গমিও অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন। শেষবেলায় জাংকুকের মুখখানা দেখতে পারলাম না আর। তেইতে তোমরা দেখে রেখো, জাংকুকের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। ঘুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা চেটে দিচ্ছে। গোটা মুখ, যেন জিহ্বার মালিক জাগাতে চাইছে তাকে।
শীত পড়েছে, এমন সময় সাধের ঘুমের ব্যাঘাত ঘটালে নিশ্চয়ই ভালো লাগবে না। তেরও ভালো লাগে না, মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যত হয়, তবে জিহ্বার মালিকের জন্য পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তেকে। পিট পিট করে চোখ খুলে তে কপাল কুঁচকে বলে, অ্যানি ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামলো, যেন সে বুঝতে পারলো তার উপস্থিতি টের পেয়েছে মালিক। আর জ্বালাতন করা ঠিক হবে না, তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। নিয়মেও আওয়াজ তুলে কিছু একটা বোঝালো যেন। তে পাশ ফিরে অ্যানির উপর একটা হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যে সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে দুজনে চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে যে। তেরও ভয়ে বুক কাঁপছে, গভীর ঘুমে ছিল। হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে সময় লাগে। যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে, তখনই বড় বড় নয়নে সামনে তাকায়। সানা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তে চোখ নামিয়ে শুকনো ঢোক গেলে মুখ সহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে, কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লাগছে বোধহয়, তাই তের কোলে এসে গুটি গুটি মেরে বসে পড়ে। তে নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এমন আদিক্ষেতা সহ্য হয় না সানার, তাই মুখ বাঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। তে অ্যানির শরীরে নজর রেখেই বলে, ডাকলেই পারতে, এভাবে ভিজিয়ে দিলে কেন? এবার শুকোবে এই ভেজা কম্বল তো শোক। সানা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে, এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখ। আম্মু বললো না উঠে পানি মারতে, তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। তে পাল্টা কোনো কথা বলে না, এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়েই বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যত হলেই সানা বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রাখ, ভাইয়া আসছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। সানার কথা কানে তোলে না তে। লিমিনু খুব ভালো, সে তের অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না আজ। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বললেন জিন। বেশ কয়েকদিন যাবত গা গুলোচ্ছে তার, মাছ মাংস খেতে পারছে, বারংবার বমি আসছে। বয়সটা 40 ছুঁয়েছে, চেহারার জৌলুস কমে এসেছে, চোখের নিচে কালি, দু একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতে থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না জিনকে, সুযোগ পেলেই কটাক্ষ করতে ভুলে না। লিসা লক্ষ্য করে জিনকে, বলবে বলবে করেও বলা হয়নি, আজকে কপাল কুঁচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কার সাথে শুয়েছিলে? বড় ভাবের কথায় কোনো প্রতিক্রিয়া করেন না জিন। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিল, তখন বাবা ভাই বহুবার বলেছিল, জিন নতুন করে জীবন কর, এভাবে দিন যাবে না। জিনের মন গলাতে পারেনি, সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। কাঁদছিলে হাসি ফুটে ওঠে জিনের ঠোঁটের কোণে। লিসার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই, বারংবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে জিন মানুষ নাকি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না, যেন ফোন করেছে। এগিয়ে এসে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখছো না? দুটো সন্তানের মা হয়েছো, এই লক্ষণগুলোর সাথে তুমি পরিচিত। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে জিন শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন লিসাকে। কি অবলীলায় বলে ফেললো কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ। তে অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের কথাগুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে, ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু তাকে হতাশ করে দিয়ে চোখ থাকে জিন, চোখ দুটো টলমল করে ওঠে। লিসার মুখোমুখি দাঁড়ায় এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মা কেমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র, আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। লিসা দাঁড়িয়ে পড়ে, তেরে আসে তের দিকে উচ্চ স্বরে বলে, কে কেমন আমি জানি না, দুটো চোখে সব তো দেখি। পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি, নেহাত আমরা ভালো মানুষ, তাই চুপ করে থাকি।
যেন সে বুঝতে পেরেছে মহিলাটি তেকে বকা দিচ্ছে। লিসা বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে, বিধবা মানুষ, চাইলে থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দেব না। আর তুই বা কি বুঝবি, তুইও তো বিধবা। জিন বেগমও দাঁড়িয়ে পড়েন, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণে এত কথা তার গায়ে না লাগলেও এবারে কলিজায় গিয়ে লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি, তে বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা তুমিও না, এর কথা শোনো না তো। লিসা আরো কিছু বলতে যাবে, জিন তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে মুখ বাঁকায় লিসা। জিন এর হাত থেকে হাতখানা ছাড়িয়ে নেয়, ঝাড়া দিয়ে হাতখানা ছাড়িয়ে নেয়। রাত তার আকাশ ছুঁই ছুঁই। তের গালে কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এই বাড়ি থেকে, আমাদের একটু শান্তি দিতে পারিস না? এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তোমরা বের। বাকিটা শেষ করার আগেই লিসার হাত উঠে যায় তের গালে, খুবই শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভন ভন করছে তের, কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে জিনের আর্তনাদ, অনুভব করে নরম তুলতুলের একখানা হাত জড়িয়ে ধরেছে তেকে। থেমে নেই লিসা, উচ্চ স্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পায়? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। জাঙ্কুকটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়ে গেছে, আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। আর তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে। এমন আরো অনেক কিছু। তের চোখ খুলে তার কোলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে লিসাকে। কত বড় সাহস, তারই মনিবের গায়ে হাত তুলেছে। তে কোল থেকে নামালে এতক্ষণে খামচে দিত লিসাকে। জিন স্নেহ মাখা হাত বুলিয়ে দেয় তের গালে, কপট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই, চুপ থাকা যায় না? তে মৃদু হেসে মাথা ঠেকায় জিনের বুকে এবং ধরে আসা সরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না, আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না জিন, মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নাই রে মা, আমরা যে পুরো কপাল নিয়ে দুনিয়ায় এসেছি। আমার জাঙ্কুক আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিক শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দ দূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগে। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটিতে এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়ে আছে, যেন সূর্য মামা এখনো ওঠেনি। বাড়ির মেইন ফটক পেরোলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফা চারিপাশে বসানো, মাঝখানে টি টেবিল। সেই টেবিলের উপর অর্কিড ফুলের একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা জিওন জাঙ্কুক। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে বের হয় যে হোক। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে তিনটে ভাঁজ পরনে, মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলেছিল। ফেসবুকের নিউজ ফিডে ঘাটতে ঘাটতে হঠাৎ নজর আটকেছিল এক ফ্রেন্ড আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। যাই হোক, জাঙ্কুকের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের উপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়, পর মুহূর্তে মুখ বাঁকায়। শালা, তোর নাম জাঙ্কুক সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সারা শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে যে হোক দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে জাঙ্কুক। বড় বড় চুলগুলো এলোমেলো, দুহাত ওপর দিকে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক উপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশেও ওয়ান টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। জিহুক এগিয়ে যায়, জাঙ্কুকের শরীর হতে কম্বল টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গা গুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, জাঙ্কুক ব্রো, জিমিন ছাড়া তোর আরো একটা বোন আছে, আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। জাঙ্কুক চোখ খুলে তাকায় জেহুপের পানে, বা ভ্রুটা উঁচু করে। ব্যাস, জেহুপ বুঝতে পারে কথা বলতে কি প্রবলেম
তোর সবসময় এমনি ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোম্যান্স পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? জাঙ্কুক ধীরে সুস্থে উঠে বসে, বা হাতে চুলগুলো পেছনে ঠেলে হামি তুলে দেয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা এন্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। জেহব ধপ করে বসে পড়ে জাঙ্কুকের পাশে, ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জিনের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে, নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে। তার গলায় ঝুলছে নীল রঙের ওড়না, লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গেছে। জাঙ্কুকের চোখ আটকায় ক্যাপশনে, সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে এমন একজন সুপারহিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে। সেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। জেহবের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে জাঙ্কুক। রুম ছাড়িয়ে ব্যালকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যে জল শক্ত করে ফেলেছে, লাল লাল আঁখি দুটোয় যেন আগুন ঝরছে। স্তব্ধ জেহব খানিকক্ষণ তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখের পানে, পরপরই কাঁদো কাঁদো সরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল ভাই? 5 দিন হল ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে জাঙ্কুক, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের উপরে থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে জেহবকে আদেশের স্বরে বলে, 2টো টিকিটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফোনের শোক ভুলে চিন্তিত হয়ে পড়ে জেহব, পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স জাঙ্কুক কি তার জন্য মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগেই বলে রাখছি, তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম করব না। জাঙ্কুক তাকায় জেহবের পানে। মুহূর্তে জেহব এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। জাঙ্কুক বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হার। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার? জিমির কন্যা সন্তানই হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জিন, তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুর ঘুর করত। সেই মেয়েটি মা হয়েছে, চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা। সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তার পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে জিনের কলিজার টুকরা জিমিন। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয় না, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে, বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত কেউই মেনে নেননি। অগত্যা 18 বছর পেরোতেই সে ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ড, ভুলে যায় মা এবং দাদাকে। জিনের 2টো সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু একটু ফোনে কথা বলে। এই যা, তারও ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়ের মুখ দেখতে, মা ডাক শুনতে টুক করে দুপুরটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। প্রাণ ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতনিকে। তখনই ফোন বেজে ওঠে জিনের। কলখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠ, আম্মু আমি টিকিট পাঠিয়েছি, কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে জিন হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলে, এতে মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3টে মাস অপেক্ষা কর, তোর বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাবো তোদের কাছে। ফাকিং সিম্প্যাথি বিয়ে করে আওড়ায় জাঙ্কুক এবং বলে, 2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় জিন, তার ছেলে 2টো টিকিট পাঠিয়েছে। ঠিক শুনলো, জাঙ্কুক থেকে নিতে যাচ্ছে তার কাছে। তে যেতে না চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে। ব্যাস, কল কেটে যায়। মৃদু হাসে জিন। অবশেষে তে আর জাঙ্কুক মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে তে। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা তের মুখটা আছে মলিন। বকবকের রানী মুখে কোনো পেটে আছে। সোহায়ন ইতিমধ্যে কয়েকবার তেকে খুঁচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে, তবুও তে মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের উপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানেই যায় অ্যানিকে সাথে নিয়েই যায়। জীবনবাড়ির কেউই তেমন পছন্দ করে না, সুযোগ খুঁজে ফেলে দেওয়ার। এই তে, ওই দেখ ব্রাইট আসছে আমাদের দিকেই।
চট করে মাথা তোলে সে, অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভার্সিটির গেটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমেষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়, শুকনো ঠোঁট ঢেলে মাশাআল্লাহ ওরায়। এই যুবককে ভালোবাসাতে একটু বেশি, তার শয়নে স্বপ্নে শুধু এই মানুষটিই রয়েছে। বলা বাহুল্য, এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনো চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবে, তবে সাহস জোগাতে পারেনি। ইউনা পুনরায় বলে ওঠে, তে এটাই সুযোগ, আজকে মনের কথাটা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় তে, দৃষ্টি সরায় ব্রাইটের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে, পরপরই চোখ খুলে পুনরায় তাকায় ব্রাইটের দিকে। এই তো অ্যানির কাছে এসে থামলো, হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে দিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসে তেল, যেন চুমুটা অ্যানির নয় তার গালেই পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে, হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। তে দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। কি হলো তে, কি ভাবছিস? তে জবাব দেয় না। সোহায়ন কপাল কুঁচকে বলে, তে গ্লাস করছিস কেন তুই? স্বপ্নে কি ব্রাইটকে নিয়ে কক্সবাজারে চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। তে চোখ পাকিয়ে তাকায় সোহায়নের পানে, তখনই ভেসে আসে হাস্যোজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর, তে বিড়ালটা তোমার? ইউনা খোঁচা মারে তেকে, ধীরে ধীরে তাকায় ব্রাইটের পানে। বুক কাঁপছে তার, লোকটার শরীর থেকে ভেসে আসছে জেমস পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে, ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে। তের থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় ব্রাইট, চমকায় তে। ইউনা বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, শি লাভস উইথ ইউ, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় ব্রাইট। তের চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের উপর বলতে হয়। এবার কোন দিক দিয়ে দৌড় দিবে তে, কোন দিক দিয়ে পালাবে? পরপরই ব্রাইট হেসে ওঠে। তের কপালে দুই আঙুলে টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেই, পচে যায়। সকলেই ও হো বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে তে, ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে। ব্রাইট অ্যানিকে নামিয়ে দেয়, তারপর তার ডান হাতখানা মুঠোয় করে ধরে উপরে তোলে। ইউনার থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথেই হাত ছাড়ে। তে বড় বড় নয়নে তাকিয়ে আছে ব্রাইটের পানে। লোকটা তার হাত ধরলো, কল করিও, অপেক্ষায় থাকবো। তারপর ব্রাইট চলে যায় ভার্সিটির ভিতরে, পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তেকে এবং তার বন্ধুদের। এতটাই সহজ, মানে ব্রাইটও পছন্দ করতো তেকে। বাহ! বাড়ি ফিরে দেখতে পায় জিন বড় বড় দুটো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে। মেঝো মা ছোট মাকে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, বুকটা কেঁপে ওঠে। চিন্তিত তে অ্যানিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে জিনের পাশে এবং দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুধায়, মা কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যদি আরেকটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতা? জিন হাসে, তের হাতের উপরে হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ করে তেল ছেড়ে দেয় জিনকে। কেন? তোমার ছেলের কাছে? জিমিনের বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? এখন যা, চট করে জামা পাল্টায়। তে উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তে পেছন ঘুরে প্রশ্ন করে, মা, অ্যানি? সেও যাচ্ছে আমাদের সাথে। তের খুশি আর দেখে কে। সে নাচতে নাচতে চলে যায় রুমে, হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে। তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে তের মনে হয় জিনকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে তের পরনের জামা কাপড়ও ঠিক করে রেখেছে। মনে মনে মাকে হাজারবার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে তে। মিনিট দশকের মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায়। অনবরত বেজে চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে জাংকুক। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পজ করে খাট হতে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ থেকে বের হয়।
ততক্ষণে জেহব দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে তিনজন পুরুষ। এরা জাঙ্কুকের বন্ধু, বোগান, ইয়োনো, লি জাংসুক। তারা ভেতরে ঢুকে একটু নীরব নেই। প্রথমেই জেহবকে চ্যাংদোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। জেহব চিল্লিয়ে ওঠে এবং বলে, ওকের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং জাঙ্কুক শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ডে আনছে। এই তো আর 2 ঘন্টা পরেই ল্যান্ড করবে। জেহবকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে জেহব বলেছে, গাইস, জাঙ্কুক আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস এইটুকুই। মুহূর্তে ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে জাঙ্কুকের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। জাঙ্কুক ওদের কার্যকলাপ সবটাই দেখে, পরপর হাত ঘড়ির দিকে নজর দেয়। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যেস নেই তের, আর প্লেন ভ্রমণ তো এই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল, ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু গোটা জার্নি ঘুমিয়েই পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পরে সেটা সংগ্রহ করে এগোতেই দেখা মেলে জাঙ্কুকের। দেখেছেন জিন, তের সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত এনিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রে অ্যানি, যদি তোর বাবা ব্রাইটের সাথে এখানে আসতে পারতাম তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্তিতে কপাল কুঁচকে তাকায়, মুহূর্তেই আঁখি পড়ল বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই, এত লম্বা মানুষ হয় আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলো বলে? বাপরে বাপ, এমন ভাবে তাকিয়েছে যেন তেকে কাঁচা গিলে খাবে, একটুও ঢেকুর তুলবে না। দত্ত যেন কোনো একটা। শুকনো ঢোক গিলে তে পাশে তাকাতেই দেখতে পায় জিন দত্তটার হাত জড়িয়ে কাঁদছে। চতুর্থে বুঝে ফেলে এটাই হচ্ছে জাঙ্কুক, তাই সে একটু হাসার চেষ্টা করে এক হাত কপালে তুলে স্যালুট করার পরে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে জাঙ্কুকের পাশ কাটিয়ে চলে যায়। জাঙ্কুক বিড়বিড় করে আওড়ায়, ব্রাইট। জিন এয়ারপোর্ট থেকেই হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। তেও যেতে চেয়েছিল, তবে জিন সাথে নিতে নারাজ, এমনিতেই দুর্বল। এখন হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। জিমিনের হাজবেন্ড নিতে এসেছে ওনাকে। তের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় জিন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় জাঙ্কুক এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? তে ভেঞ্চি কাটে, কি রে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি আছে? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু, তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে। উদ্ভুক একটা। তে ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তার কাটা গুমরা মুখ ভালো কি করে হলো? অবশ্য হবে নাই বা কেন, সে তো আপন ভাই না, খালাতো ভাই। জিন জাঙ্কুকের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস। তে সাথে সাথে ঘোর প্রতিবাদের সুরে বলে, মা, আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় জিন, একটু কেয়ার করে না তে। জাঙ্কুক ভ্রু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর জিন গাড়িতে উঠে বসে, শেষবার হুঁশিয়ার করে তেকে এবং জাঙ্কুককে। মুহূর্তেই শো করে চলে গেল গাড়ি। গাল ফুলিয়ে সেদিক রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলিতে গাড়ি চলাচল করছে। তে মনে মনে বলে, যতটা ভেবেছিলাম ততটাও উন্নত করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়িই নেই, গাড়ির উৎপাদন কম। ধুর, কোথায় এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয় খেয়াল হয়, তাকে কেউ ভালোবাসে না, কেউ মানে কেউ না। ভালোবাসলে মা নিশ্চয়ই তাকে একা ফেলে চলে যেতে পারতো না। হতাশতে অ্যানির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নে চারিপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মাম, তুমি আমাকে কোথায় নিয়ে চলে আসলে? এই বিড়ালটা তেকে এনে দিয়েছিল তার বাবা 20তম জন্মদিনে। তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতেও পারতো না। সেই থেকে তে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নাম দিয়েছে অ্যানি। ধবধবে ফকফকে পরিষ্কার রাস্তার এক কোনায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যায় জাঙ্কুক। তে দৌড়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ায়, আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড়লোক সাজতে।
আরে বড় ভাই, এটা বাংলাদেশ নয়। এখানে। বাকিটা শেষ করার আগেই জাঙ্কুক শক্ত গলায় ধমকে বলে, শাট আপ, মুখটা অফ রাখো আর গাড়িতে বসো। শুকনো ঢোক গিলেতে তার ছোট্ট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুর জন্য কিডনিটা গলে যায়নি। আল্লাহ গো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়। না, কেউ তাকিয়ে নেই। মানে মাঝ রাস্তায় থেকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে এবং মনে মনে পণ করে এই খাটাসটির সাথে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পিছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, এবার একটু ভালো লাগছে। তের বুঝি আজকে আশ্চর্য হওয়ারই দিন। গাড়ি হতে নেমে হা করে দেখছে চারিপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্য মামা ডুবে গিয়েছে, আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার তের নজর পড়ে নিজের সামনের বাড়িটির পানে। কয়তলা বাড়ি এটা? একতলা। বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। জাঙ্কুক কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো। তেও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে। তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে। জিন্স এবং টি শার্ট পরেছে বোধহয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার, ধবধবে ফর্সা। তে হা করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাআল্লাহ আওড়ায়। এরপর পরই হেসে হাত নাড়িয়ে হাই বলে। মেয়ে দুটোও হাই বলে। যাক বাবা, এদেশের মানুষ তাহলে হাসতে জানে, জিয়ন জাঙ্কুকের মতো নয়। তে মুচকি হেসে পা বাড়ায়। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই। সে আপাতত তার পেছন পেছন হাঁটছে। দরজা খোলা। তে একটু উকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই এক মুঠো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে। পরপরই উচ্চ স্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম জিয়ন জাঙ্কুকের বোন। হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়। এবারেও সকলে একসাথে সালাম ফেরায়। জাঙ্কুক সিঙ্গেল সোফায় বসে পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে। যেহব হা করে তাকিয়ে দেখছে। পিকচারের থেকে বাস্তবে বেশি কিউট। ইস, পুরোটা একটা পুতুল। বোগাম নিজে টি শার্ট খুলে সোফা মুছে তেকে বলে, এখানে বসুন ম্যাম। তে বোগামের পানে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম কিম তেইহং। আমাকে তেইহং বলে ডাকবেন, না হলে তে বলবেন। আমি পরি বলে ডাকবো। ট্রাস্ট মি, তুমি পরির মতোই সুন্দর। লাজুক হাসে তে। কিছু বলার জন্য হা করতেই জাঙ্কুক বলে, উপরের বাপাসটা রুমটা তোমার, যাও। সবে মাত্র আসলো, এখনো বসে একটু রেস্ট নেই, তারপরে না হয় যাবে রুমে। জেহবের কথায় সায় জানিয়ে তেও মাথা নাড়ে, কিন্তু জাঙ্কুক ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি। ধুর। মনে মনে জাঙ্কুকের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষের পানে ছোটেতে অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে। লি জাংসুক খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, জাঙ্কুক কি কিউট রে তোর বোন, সাথে ক্যাটটাও কিউট। জেহব এগিয়ে বসে পড়ে জাঙ্কুকের পায়ের কাছে। দুই পা জড়িয়ে ধরে ওর উপর মাথা রেখে বলে, কি করলে তোর বোন পড়বে ভাই, একটু পটিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে জাঙ্কুক। গম্ভীর স্বরে বলে, সে আমার বোন নয়, বউ। এই মুহূর্তে বড়সড় একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিখ নামক শহরের এক কোনায় অবস্থিত জিয়ন কুটিরে। এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে, যেন আসমান ভেদ করে বজ্রপাত এসে পড়েছে তাদের মাথায়, বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের। লি জাংসুকের কোল হতে পড়ে গিয়েছে অ্যানি। একটু ব্যথা পেয়েছে কি সে? ম্যাও ম্যাও আওয়াজ তুলে এদিক সেদিক ছোটাছুটি করছে। সেদিকে মোটেও হুঁশ নেই কারোর। বিরক্ত জাঙ্কুক কপাল কুঁচকে এক পলক অ্যানির পাশে তাকায়। বিড়ালটিকে বুঝলো তাকে চোখ রাঙানো হলো। সে গুটি গুটি পাশে এগিয়ে জাঙ্কুকের পায়ের কাছে শুয়ে পড়ে। জেহব নাকের পাটাতন ফুলিয়ে ফুসফুস করছে সাপের মতো, যেন এই মুহূর্তেই হামলে পড়বে জাঙ্কুকের উপর। ছবল দিয়ে ধ্বংস করে দেবে এই মানবটিকে, ছিন্ন ভিন্ন করে ফেলবে দেহখানা। জাঙ্কুক পরবর্তীতে ফোনে মনোযোগ দেয়। অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছে। বোগাম ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে। কপাল চাপকাতে চাপকাতে আহাজারি করে বলে ওঠে, মানি না আমি, কিছুতেই মানবো না, এটা হতে পারে না, কোনো মতেই না। আমার কলিজা জ্বলে যাচ্ছে, আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে। ওরে, তোরা জাঙ্কুকের মুখে কচু ঢুকিয়ে দে রে। ইয়োনো বোগামের পাশে বসে কাঁধে হাত রেখে বলে, স্যার প্লিজ উত্তেজিত হবেন না। বোগাম ইয়োনোর হাতখানা ঝাড়ি মেরে ফেলে দেয়।
দেয়। চোখ পাকিয়ে বলে, রাবিশ, কথা বলবেন না, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়। আর শালা তুই বলিস উত্তেজিত হব না? শুধু উত্তেজিত কেন, আমি তার বড়টা হব। চুপসে যায় ইয়োনো, কাচুমাচু হয়ে বসে থাকে বোগামের পাশে। এতক্ষণে মুখ খুলে যে হোক গট পায়ে এগিয়ে জাঙ্কুকের পাশে বসে। তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাঁঝালো স্বরে বলে ওঠে, কি বলছিস তুই এসব? কবে বিয়ে করলি? 6 বছর হলো একসাথেই তো আছি, কোনো দেখলাম না। কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করলো না জাঙ্কুক, বরং জেহুপের হাত হতে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়। ফোন দে, আগে জবাব দে। প্রয়োজন বোধ করছি না। হতাশ হয়ে ফোনখানা দিয়ে দেয় জেহুপ। জাঙ্কুক ফের মনোযোগী হয় ফোনে, যেন আশেপাশের কোনো কথাই তার কানে যাচ্ছে না। জেহুপ ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে। মিথ্যে কথা বলে না জাঙ্কুক। তাহলে মেয়েটিকে বিয়ে কবে করলো? মুহূর্তে চিন্তিত হয়ে পড়ে। ইয়োনো ফোনের স্ক্রিনের সময় দেখে নেয়। এই মুহূর্তে তাকে যেতে হবে, তাই ব্যস্ততা দেখিয়ে বলে, আমাকে যেতে হবে, আসছি হ্যাঁ। কালকে জাঙ্কুকের ক্লাস নিব। বিয়ের ভূত ছোটাবো ঘাড় হতে। পরপর বোগামও বলে তারও যেতে হবে। একে একে সকলেই প্রস্থান করে, শুধু রয়ে যায় জেহুপ। সে জাঙ্কুকের সাথেই থাকে। সকলেই যেতে ফোঁস করে শ্বাস টানে জাঙ্কুক। ফোনখানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে। প্রথমে দরজা আটকায়, পরপর খুলে ফেলে পরনের থাকা সাদা রঙের শার্টখানা। বুকের ক্ষত গভীর, শার্টে বেশ সমস্যা করছিল। জেহুপ এখনো তাকিয়ে আছে জাঙ্কুকের পানে। যতক্ষণ না গোটা ঘটনা খুলে বলবে ততক্ষণ সে দৃষ্টি সরাবে না, এটা জানা জাঙ্কুকের। তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলে, মেবি 2015 সালে ওই মেয়েটার আম্মু মারা যায়, তখন দাদু ভাই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে, ব্যাস এটুকুই। জেহুপের কপালে ভাঁজ পড়ে। মানে কি, সেই অনেক 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 আগের বিয়ে। জাঙ্কুক নিজ বক্তব্য শেষ করে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলো, সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। জেহুপ বড় বড় পা ফেলে কিচেনে ঢোকে এবং জাঙ্কুকের পাশে বসে পড়ে। গালে হাত দিয়ে বলে, আই গেস মেয়েটিকে তোর পছন্দ না, তুই তাকে ডিভোর্স দিতে চাস। খচখচ আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে জাঙ্কুক জবাব দেয়, দ্যাটস নান অফ ইওর বিজনেস। দূর, সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না? দেখ ভাই, তাকে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা পুতুল সে, তুই তাকে পছন্দ করিস না। তাছাড়া তোদের বিয়ের কোনো ঠিক ঠিকানা নেই। ভাই, আমাকে ওকে দিয়ে দে, আমি প্রমিস বুকের ভেতরে আগলে রাখবো, ট্রাস্ট মি। জবাব দেয় না জাঙ্কুক, একটু বিচলিতও হয় না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। বিরক্ত হয় জেহুপ, তবে এইটুকু বুঝেছে জাঙ্কুক মেয়েটিকে 0% পছন্দ করে না। মনে মনে বেশ খুশি হয়। ভাই, তোর তখন লজ্জা লাগলো না এইটুকুনি মেয়েকে বিয়ে করতে? তুই কোনো ভাবে বিয়েটা আটকাতে পারতিস। রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই। তোর নামে মামলা করব আমি, হাজতে পড়বো, জেলের ভাত খাওয়াবো। বেশ জোরেই কথাগুলো বলেছে জেহুপ। অ্যানির খোঁজে নিচে নেমেছে তে, তাই জেহুপের শেষের কথাগুলো শুনে ফেলেছে। মুহূর্তে বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে খুশি হয়ে জেহুপের পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, চলুন থানায় করে আসি মামলা। শুভ কাজে দেরি করতে নেই, আমি আছি আপনার পাশে। ওনাকে হাজতে রেখে এসে আমরা বারবিকিউ পার্টি করব। জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে তাকায় তের পানে। সদ্য গোসল করেছে বোধহয়। লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে। ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পিঠ জুড়ে। ভীষণ স্নিগ্ধ লাগছে। জেহুপ হাঁ করে তাকিয়ে থাকে কতক্ষণ, চোখের পলক পড়ছে না যেন। একটু চেপে দাঁড়ায় তের দিকে, আনমনে বলে ওঠে, ভীষণ সুন্দর তুমি তে, ঠিক যেন পড়ি। তের কানে জেহুপের কথাগুলো বোধহয় ঢুকলো না, কেননা ততক্ষণে তার নজরে পড়েছে জাঙ্কুকের প্রশস্ত বাহুতে। নির্লজ্জ লোক কোথাকার। বাড়িতে একটা নাদুস নুদুস ছোট মেয়ে আছে, তারপরও খালি গায়ে নাচছে, চরিত্রহীন। নিজ ভাবনার মাঝেই শুনতে পায় লোকটার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর, কি চাই এখানে? নড়ে চড়ে দাঁড়াইতে জেহুপের দৃষ্টি ফিরিয়ে নেয়। শুকনো ঢোক গেলে তে মুখ বাঁকিয়ে জবাব দেয়, কিছু চাই না, এমনি এসেছি, সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি। জাঙ্কুক ছুরি তের দিকে তাক করিয়ে এগিয়ে আসতে আসতে বলে, মুখ বাঁকাবি না, ওয়ার্নিং দিলাম। তে বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে। জেহুপ ঘাবড়ায়। একদম তের নিকটে দাঁড়িয়ে ছুরিখানা গলায় চেপে তাতে দাঁত চেপে বলে, এটা আমার বাড়ি, যখন তখন রুম হতে বের হওয়া যাবে না, এখানে সেখানে ঘুরঘুর করা যাবে না, ইটস মাই অর্ডার। গলা শুকিয়ে আসে তের। লোকটা কি তাকে মেরে ফেলবে? সে কি ডাকাত? আল্লাহ, এখন কে বাঁচাবে? ভয়াত দৃষ্টিতে তাকায় জেহুপের পানে, ইশারায় বলে, আমাকে বাঁচাও। জেহুপ ইশারায় বোঝায়, আমি কিচ্ছু করতে পারবো না। তে জাঙ্কুকের টকটকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে রেঞ্জে নিয়ে বলে, এমন
করছেন কেন? আমি তো কিচ্ছু করিনি, আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ। এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা বারণ। জাঙ্কুক ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফ্লোরে এবং শক্ত করে তার হাতখানা মুঠো করে ধরে। জিহোপ এবার একটু সাহস পেল বোধহয়, এক পা এগিয়ে বলে, জাঙ্কুক কি করছিস তুই? ধরেছিস কেন ওকে? জাঙ্কুক চোখ পাকিয়ে তাকায় জিহোপের মুখের পানে, আঙুল তুলে বলে, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি জিহোপ। জিহোপ চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক টানতে টানতে নিয়ে যেতে থাকে তেকে। আরে আরে কি করছেন? কি টানাটানি কেন করছেন? এটা কিন্তু ঠিক না। মা আসুক বাড়িতে, আমি বলে দেবো সবটা। ননস্টপ বক বক করতে থাকে তে, কিন্তু থামাতে পারে না জাঙ্কুককে। টানতে টানতে নিয়ে আসে তের জন্য বরাদ্দকৃত কক্ষে, ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভেতর। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। চাপা আর্তনাদ ভেসে আসছে ভেতর থেকে। হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা এবং হাতের কনুইয়ে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পায়খানা চালায় জাঙ্কুক। ছোট্ট একখানা কক্ষ দেওয়া হয়েছে তেকে। এখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল, খাট এবং কাবার্ড, আর কক্ষের সাথে ছোট্ট বারান্দা রয়েছে। সেই বারান্দা হতে বিশাল পাহাড়ে দেখা মেলে। গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না। এদেশে বোধহয় পাখির সংখ্যা কম, তাই তো এই সোনালী সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে না। ঝাঁক বেঁধে আপন নিরে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা। এই শহরের বাতাসে প্রশান্তি খুঁজে পাচ্ছে না তে। বাংলাদেশে থাকলে সানার সাথে ঝগড়া করতে পারতো, লিমিনহো ভাই আইসক্রিম এনে দিত, বড় মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠতো। রাগ করে তে মায়ের ফোনখানা নিয়ে ছাদে চলে যেত। বাবা নামক লোকটিকে কল করতো। দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করতে পারতো। তের মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না। শীতের আমেজ পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের প্রতাপ। তে মনে করার চেষ্টা করে বাংলাদেশে শীতের সহ ছিল কিনা। মনে পড়ে মগজ গলে যাওয়ার মতো উত্তাপ বাংলাদেশ, আর এখানে শীত মানা যায়। বারান্দা যেন শীতটা একটু বেশি। সেই শীতকে উপেক্ষা করে বসে আছে তে। কিছুতেই সরবে না এখান থেকে। গায়ে গরম কাপড় নেই, ওই তো সাদা রঙের লেডিস শার্ট এবং রেইনবোর মতো বিভিন্ন রঙের স্কার্ট। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। সেদিকে একটুও মনোযোগ নেই তার। মা খানিকক্ষণ আগেই এসেছে বোধহয়। তেকে ইতিমধ্যেই দুবার ডাকছে, সাড়া দেয়নি সে। আর প্রতিজ্ঞা করেছে সাড়া দিবেও না। একটু বেশি কষ্ট পেয়েছে কিনা, এমনটা কেন করবে? তখন জাঙ্কুক বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে তে ভেতর থেকে বন্ধ করে রেখেছে। সে আর এই কক্ষ হতে বের হবে না। হবে না ওই পাষাণ পুরুষের মুখোমুখি, দেখাবে না এই মুখখানা তাকে। যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দায় কাটিয়ে দেবে। ব্যাস, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ। দক্ষ হাতে গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করে ফেলে জাঙ্কুক। যেভাবে টুকটাক বেশ সাহায্য করেছে। বহু বছর বিদেশের মাটিতে পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ জাঙ্কুকের। সেই জোর ধরে টুকটাক রান্না শিখেছে। মাঝে মধ্যে বন্ধুরা মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে। যেহেতু টমেটো, শসা এবং কাঁচা পেঁয়াজ কাটছে সালাদ বানানোর জন্য। সেই তখন থেকে গাল ফুলিয়ে রেখেছে। সর্বক্ষণ বকবক করা যেহোক আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে। জাঙ্কুক অবশ্যই সেদিকে খেয়াল দিচ্ছে না। ধীরগতিতে অ্যানি কিচেনে ঢোকে। চোখ মুখ তার বড়ই ক্লান্ত। হবে না, ইতিমধ্যে গোটা বাড়ি দুইবার চক্কর দিয়ে ফেলেছে। তার উপর তেকে না পেয়ে হতাশ সে। কোথায় গেল তার মাম্মা? অ্যানির পানে নজর পড়তেই জেহোপের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছুরিখানা নামিয়ে টি-শার্টেই হাত মুছে নেয়। অতঃপর হাঁটু মুড়ে বসে কোলে তুলে নেয় অ্যানিকে। নরম তুলতুলে শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় শব্দ করে এবং শুধায়, কোথায় গিয়েছিলে তুমি? তোমার বিরহে আমি আধমরা হয়ে যাচ্ছিলাম। বিড়াল ছানাটি বেশ বিরক্ত। সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না, তার উপর আবার চুমু। জেহোপের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে। মিউ মিউ আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে, তবে জেহোপ ছাড়ে না, বরং আরো একখানা চুমু খেয়ে বলে, ওরে শালা, কোলে থাক, তোর মায়ের কাছে নিয়ে যাব। এই বলে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুকে উদ্দেশ্য করে বলে, ব্রো, টমেটো এক পিস কেটেছি, বাকিগুলো তুই কেটে নিস, আমি তেকে ডেকে আনি, ঠিক আছে? বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে জেহোপ। জাঙ্কুকের কোনো ভাবান্তর হয় না। সে নিজ গতিতে কাজ করে যাচ্ছে, যেন জেহোপের কথা শুনতেই পায়নি। জিমিন এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে জিন। এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুর বাড়িতে যেতে দেবেন না। মা আর শাশুড়ি কি এক হলো? মায়ের মতো আদর যত্ন কখনোই শাশুড়ি করতে পারবে না।
জাঙ্কুক ছোট ছোট নয়নে বোন এবং বাচ্চাটিকে দেখছে। 5 দিন হলো বাচ্চাটি দুনিয়াতে এসেছে, অথচ একবারও জাঙ্কুক হাসপাতালে যায়নি দেখতে। ওর সব বন্ধুই গিয়েছিল। জেহব 3 রাত্রি হাসপাতালে কাটিয়েছে। এমনকি জিমিনকে হাসপাতালে জেহবই নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে জিমিন, তার কোলে ছোট্ট ছানাটি যে হাত পা নেড়ে খেলছে। জিন বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে জিমিনের জন্য। জাঙ্কুকের রান্না করা গরুর মাংস, ভুনা খিচুড়ি খাওয়া বারণ জিমিনের। জেহবদের কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়, দুবার টোকা দেয়। কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর নরম সুরে বলে, জিমিন এসেছে তার ছানা নিয়ে। কি যে কিউট, তুমি কোলে নিবে? অভিমানী তেল। অভিমান গলে জল হয়ে যায়। ছোট বাচ্চাটার বড়ই ভালো লাগে। বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল। সদা গিয়ে সে বাড়িতে বসে থাকতো, বাবুকে কোলে নিত। এর জন্য কম বকা খেতে হয়নি তাকে। আর আজকে নিজ বাড়িতেই একখানা ছানার আবির্ভাব হয়েছে। আর তে কি তা কোলে না নিয়ে থাকতে পারবে? এটা হতে পারে? বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে এসে দাঁড়ায়। শিওর হওয়ার জন্য বলে, মিথ্যে বলছেন না তো? একদম না, জেহব কখনো মিথ্যা বলে না, সদা সর্বদাই সত্য বলে। তাই তো আমাকে সবাই ভালোবেসে সত্যেন্দ্রনাথ ভালো বলে ডাকে। তে দরজা খোলে, জেহবের পানে তাকিয়ে মুচকি হাসে। অ্যানি তেকে দেখতে পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয়, যেন শত শত বছর পরে দেখা মিলেছে মায়ের। তে তাকে কোলে নেয়, মাথায় পরপর কয়েকটা চুমু খেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে। জেহব মাথা চুলকে বিড়বিড় করে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষের মায় পাগল করেছে। জিমির এক পলক তাকায় জাঙ্কুকের পানে। বড়ই আশা ছিল তার, জাঙ্কুক এগিয়ে আসবে, বাবুকে কোলে নিবে, জিমিনকে জিজ্ঞেস করবে কেমন আছিস। কিন্তু সেসব কিছুই হয় না। পাষাণ জাঙ্কুক বোন ভাগ্নিকে এড়িয়ে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। আঁখি পলক ভিজে ওঠে জিমিনের। কি করেছে সে? কেন এত দূরত্ব তাদের 2 ভাই বোনের মধ্যে? অনেক ভেবেও বুঝতে পারে না তার দোষটা কোথায়। জাঙ্কুক তো ছোট থেকেই এমন, বাবা মা বোন কারোর প্রতি তার তেমন টান ছিল না। আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো। তে ঝড়ের গতিতে এগিয়ে এসে জিমিনের পাশে বসে, বাবুর পানে তাকিয়ে একগাল হেসে বলে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি তে, চিনেছেন আমায়? ওয়ালাইকুম আসসালাম, চিনেছি তোমায়।